কোনো চাওয়া পাওয়া ছাড়াই একদিন যে মানুষটার হাত ধরেছিলাম, সত্যি সেই মানুষটা না চাইতে আজকে আমাকে সব কিছু দিয়েছে। আজকে তোমাদের সঙ্গে আমি কিছু মানে খুব আমার মনের কথা বলতে পারো, খুব সত্যি কথা কিছু শেয়ার করব। যখন আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করেছিলাম, তখন না ওর কাছে কোনো কাজ ছিল না। একটা কাজ ছিল, কিন্তু লকডাউন হয়ে গেছিলো, তারপর ওর কাছে কোনো কাজ ছিল না। তখন আমাদের পার মান্থ কোনো ইনকামই ছিল না। আমাদের বিয়ের পরের কথা বলছি। হ্যাঁ, ঠাম্মার পেনশনের টাকা থেকে না ওকে 1000 টাকা করে দিত হাত খরচ করার জন্য। আমার এখনও মনে আছে, লকডাউনের সময়। যদিও মনে থাকারই কথা, কারণ বেশি কয়েকদিন হয়নি, বেশি কয়েক বছর হয়নি। আর কি একটা কথা বলো তো, হাজব্যান্ডের বাবার যা সম্পত্তি থাক, বা হাজব্যান্ডের ভাইয়ের থাক, বা দাদুর থাক, একটা মেয়ের কাছে তার বরের কতটুকু ইনকাম সেটাই তার নিজের, সেটাতেই তার শখ, সেটাতেই তার সব কিছু। কারণ একটা মেয়ে কখনো তার শ্বশুরের কাছে গিয়ে বলবে না যে বাবা আমাকে এই টাকাটা দাও, আমি একটা লিপস্টিক কিনবো বা আমি একটা শাড়ি কিনবো। তো আমার সত্যি কথা, ওর কাছে কোনো চাওয়া পাওয়া কিছু ছিল না। কখনো আমি ওকে বলিনি যে আমাকে ওই দামি শাড়িটা কিনে দাও বা ওইটা সেটা। আমি বলছি বড় মুখ করে, কোনো দিন যদি ও তোমাদের সামনে এসে বলে, তাহলে মনে হয় সেটা ভালো, বেটার হবে তোমাদের বিশ্বাস করতে বা বুঝতে। আমরা যখন প্রেম করতাম, আমাদের সম্পর্কটা এরকম ছিল না যে আমাকে সিনেমা দেখতে নিয়ে যেতে হবে, ভালো খাবার দিতে হবে, ড্রেস কিনে দিতে হবে, এই সেই। আমরা বরং আরও যদি সপ্তাহে একদিন বা মাসে একদিন কোথাও ঘুরতে যেতাম, বা সিনেমা দেখতে যেতাম, বা খেতে যেতাম, আমরা অর্ধেক টাকা দিয়ে তারপরে সেগুলো করতাম। কারণ ওরও তখন ইনকাম নেই, আমারও ইনকাম নেই। তাও ভালো আমার ইনকাম ছিল, কারণ টিউশনটা অনেক ছোটো থেকেই করি আমি, যখন কলেজে পড়তাম তখন থেকে। তো সেই জন্য হাতে আমার ফাঁকা আমার কখনো হয়নি, ঈশ্বরের কৃপায়, আমার গোপালের আশীর্বাদে। তো আজকে এই সমস্ত এত কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার একটাই কারণ, আমি যখন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, তোমাদেরকে তো বললামই ওর কোনো কাজ ছিল না। তো সময়টা সত্যি খুব খারাপ ছিল। আমার মা যখনই আসতো, ইভেন এখনও, মা আমাকে 200, 500, 100 আমাকে টাকা, আমি নেবো না, মা রেখে দিয়ে চলে যায় এরকম। তো টিউশনটা তো আমি করতাম, যেহেতু লকডাউন হলেও স্কুলটা চালু ছিল, স্কুলটা আমি করতাম। তো তারপর আস্তে আস্তে ও কাজে ঢুকলো। অনেক কষ্টের পরে এখন একটা সুন্দর একটা, তাও ঘরের কাছে একটা সুন্দর একটা কাজ করেও, কষ্ট অতটাও নেই। আর এত কিছু বলার কারণ এইটা, যে সত্যি না চাইতেই অনেক কিছু পেয়েছি আমি। আমি যখন আসি, ঘরে একটা কম্পিউটার ছিল ওর, তো আর কিছু ছিল না। তো কম্পিউটারটা দোকান যখন করে, তখন দোকানে নিয়ে চলে গেছিলো। তারপর আমার ঘরে টিভিও ছিল না। আমি ওকে না টিভি কিনতে আমি কখনো বলিনি যে টিভি কেন, একটা এসি লাগাও, বা একটা এই করো ওই করো। আমি বলতাম যে আমি যখন টিভি লাগাবো, একটা বড় দেখে টিভি লাগাবো, যখন লাগাবো। আমার সবসময় এটাই ইচ্ছা যে আমি ইনকাম করব, আমার টাকাতে আমি করব। কিন্তু ও যদি একবার সেটা কানে শোনে না, ও সেইটা করবে। তো হঠাৎ একবার দুর্গাপুজোর পরে, কালী পুজোর 2 দিন মতো আগে আমাকে বলছে একটা পার্সেল এসেছে, একটু বাইরে যাও তো। আমি বলছি যে কী এমন পার্সেল যে আমাকে বাইরে যেতে হবে, তার উপর আবার বকুল গাছতলায়, একদম মেন রাস্তায় যেতে হবে। তো তারপর গিয়ে বলছে যে টিভি আছে একটা। আমি গিয়ে বলছি যে বলছে একটা টিভি আছে, কোথায় নামাবো। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। তো টিভিটা এলো ঘরে, তারপর দিদি নাম্বার 1-এ যাওয়া হলো। সেটাও একটা গল্প, সেটাও তোমরা সবাই জানো। সেখানে গিয়েও আমার একটা ড্রেসিং টেবিলের একটা খুব শখ ছিল, যে আমার ঘরে একটা সুন্দর দেখে ড্রেসিং টেবিল থাকবে। তো সেটাও হলো, আমার ফ্রিজও হলো। আবার এই যে এই এই গরমের জন্য এবছর আমার এসিটাও হলো। সেটাও কিন্তু ওই করলো, আমি বারণ করেছি কতবার যে দরকার নেই। মাঝখানে একটা স্ট্যান্ড ফ্যানও কিনে আনলো, বেশ 4,000-4,500 টাকা নিয়ে। যদিও সেটা আমি অনেক বলে কয়ে বিক্রি করে দিয়েছি। আমি বলি বেকার ঘরে পয়সা ফেলে রেখো না, দেখো আবার যখন লাগবে আবার কিনবো। এসি নেওয়া হয়েছে, আবার ওই ফ্যানটার কী দরকার। তো অনেক বোঝানোর পরে বললাম যে সেই না চললে নষ্ট হয়ে যাবে জিনিসটা,
তো সেটাকে বিক্রি করেছে। এসিটাও আমি বারণ করেছিলাম যে যেন তেন প্রকারে গরমকালটা কাটিয়ে নেবো, কোনো আরও কিছুদিন যাক, কয়েক বছর যাক, কিন্তু না, সেটাও করলো। আবার এই যে জানালাটা লাগানোর কথা, এই জানালা আমি কিছুতেই লাগাতে দেবো না, বিশ্বাস করো। মানে আমি তাও কিন্তু ওইদিকে আমার ঘরে দুটো জানালা, ওইদিকে জানালাটা আমি লাগাতে দিইনি। একটা খরচার ব্যাপার আছে না, বলো। তো ও তো এইটা মানে এইটা জানালার ওপরের দিকটা দেখো, ওই যে ফাঁকগুলো সব ফাঁকা ফাঁকা। তো ওই জন্য গরমে মানে এসি চালালে বলছে যে বাইরের থেকে গরম হাওয়া এলে প্রবলেম হতে পারে বা ঘর ঠান্ডা হবে না, এই সেই করে ওই জন্য জানালা করতে হবে। এবার দেখো আমার ঘরটা খুবই ছোটো মতো, তোমরা যারা আমার ঘরে এসেছো তারা জানবে, যারা আসোনি ফোনের মধ্যে অনেক বড় বড় লাগে। তো জানালার দুটো পাল্লা খুলে দিলে ঘরটা কি সুন্দর খোলা খোলা হয়ে যায়। সেখানে এই রকম পাল্লা হলে কি হবে বলো তো, এই যে লাগানোর পরের লুকটা তোমাদের দেখাচ্ছি। এই রকম পাল্লা হলে কি হবে না, একটা পাল্লা খোলা রাখতে হবে, একটা পাল্লা বন্ধ রাখতে হবে, তাতে আমার ঘরটা আরও বদ্ধ হয়ে যাবে না বলো তো। আমি সত্যি মানে বলে না বোঝাতে পারি না আমি ওকে, আর ওকে বুঝিয়েও বা কী হবে, এটা তো প্রবলেম। তো সেই জন্য এটা লাগাতেই হলো। আর ওইদিকে জানালাটা ওরকম কোনো ফাঁকা নেই, ওই জন্য আমি লাগাতেও দিইনি। তো দেখো জানালাটাও হয়ে গেল। তো এটাই আমার মানে আজকের ভিডিও শুরু করার মেন উদ্দেশ্য, বা তোমাদেরকে শেয়ার করার মেন উদ্দেশ্য, যে গোবিন্দ না চাইতেই আমাকে সব কিছু দিয়েছে। সত্যি বলছি গো, সত্যি বলছি। গোবিন্দর কাছে সবসময় আমি বলে এসেছি যে গোবিন্দ সবাইকে তুই খালি সুস্থ রাখিস, ব্যাস, আর কিছু চাই না। আর তোমাদের দাদা দেখো মানে সারাদিন এত পরিশ্রম করে, সবটাই করে কিন্তু বাবলুর আর আমার জন্য, তাই নয় কি? দিন শেষে যাতে আমাদেরকে ভালো রাখতে পারে সেই জন্য। তো বেশি টাকার ভালো থাকতে গেলে একদম সত্যি কথা যে বেশি টাকার কোনো প্রয়োজন হয় না। এই আন্ডারস্ট্যান্ডিং আর মানে ভালোভাবে বাঁচতে গেলে মানে মনের শান্তিটা খুব করে দরকার। তবে এই না যে ঝামেলা হয় না, আমাদের ঝামেলা না রোজ হয়, রোজ রোজ হয়, মানে প্রতিদিন কিছু না কিছু নিয়ে। ও কিছু ঝামেলা করে না, ঝামেলা করি আমি। তারপর আবার সকালবেলা অফিস যাওয়ার সময় বলে যাই আসছি হাসতে হাসতে। মানে ঝামেলাটা আগে কি হতো, অনেক দিন করে হয়তো বা থাকতো, এখন রাতের ঝামেলা হয়, রাতেই মিটে যায়। অফিস থেকে এলে সেইটুকু টাইম পাই রাতে ঘুমানোর আগে পর্যন্ত ঝামেলা করার, তো সেই ঝামেলাটা করে নিই। নেওয়ার পরে তারপরে রাত্রেবেলা ঘুমালে ভুলে যাই, সকালে আবার হাসি মুখে বাই করে অফিস চলে যায়। এখন শোনা হওয়ার পর থেকে ডেইলি রুটিনটা এমনই হয়েছে। তো এখানে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত কিছু হয়ে গেল। আজকে সন্ধ্যাবেলা মাসি এসেছিলো, তো ওই চাটা করে দিয়েছিলাম। ওরা যারা এসেছিলো মানে ওই যে জানালা লাগাতে, ওদেরকেও চা করে দিয়েছিলাম। তো এখানে সোনা রাতে ডিনার হয়ে গেছে। ডিনার করার সময় ও ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জলও অতটা খেতে ভালোবাসে না। ছোটোবেলায় কিন্তু প্রচুর জল খেতে, 1 চামচ খাবার নিলে 1 চামচ জল খাবে। এখন আর সেটা করে না, এখন খেতে খেতে প্রায় জলও খাই না, হয়তো 1 চামচ হয়তো খেলো। তো আর এই যে খাবার কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে ওকে আমি এই 100 ml বোতলটার প্রায় 50 থেকে 60 ml জল মতো খাইয়ে দিই। তো এই রাতে মানে খাওয়ার পরে ফাইনাল জলটাও খাচ্ছে, এরপরে এবার সেই সকালে খাবে জল। তো ওকে খাইয়ে দিলাম, দিয়ে এবার দেখো ওর বালাগুলো না খুলে দিয়েছি। মানে সোনার বালা দুটো অনেক দিন ধরে হাতে আছে তো, আর আজকালও কী করছে বলো তো, হাত থেকে খুলে খুলে ফেলে দিচ্ছে, সেটাও একটা কারণ। আর মানে অন্যান্য সবাইও তো ভালোবেসে দিয়েছে পরানোর জন্য, এবার শুধু ওই হাতে ওই দুটো কেন থাকবে, অলিক দাদা বলে গেছিলো দীপা পরাস, তো ওই জন্য অলিক দাদার বালা দুটো পরিয়েছি হাতে। এবার যদি বলো যে সবাই তো ভালোবেসে দিয়েছে, সবারগুলো কি তুমি পরাবে? আসলে অত কি করে পরাবো, সোনাও অনেক গিফট পেয়েছে জানো তো, রূপোর জিনিস বলো, সোনার জিনিস বলো, সোনার আংটি পেয়েছে বেশি, অন্য কিছু না। তো অত কী করে পরাবো, সেই জন্য সব তো পরানো সম্ভব নয়, যতটুকু পারি। আর রাত্রিরে না এই সর্ষে ইলিশটা রান্না, সরি সর্ষে পার্শে রান্না করেছিলাম, তো খেতে খুব টেস্টি হয়েছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানিও। আজকে আমার কথাগুলো যদি খারাপ লাগে বা মানে কথাগুলো শুনে যদি তোমাদের আমার প্রতি কোনো খারাপ ধারণা হয়, তাহলে বলবো ভুল করো না। কথাগুলো একদম মন থেকে বলেছি, সব কটা সত্যি কথা বলেছি। তো আর কিছু না। আর এখনও সবাই গোবিন্দকে বলবো সবাইকে ভালো রাখিস।
আর এখানে কাঁচা কাঁচা দিয়েছিলাম লঙ্কাগুলো নামানোর আগে, কি টেস্টি লাগছিল কি বলবো। তো চলো ভিডিওটা শেষ করছি এখানে। শরীর প্রচণ্ড খারাপ, বিশ্বাস করো। ওষুধ খেয়েছি, খাওয়ার পর এখন একটু ঠিক আছি। তো আজকের ভিডিওটা এইটুকু থাকলো। কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানিও, আর আমার জানালাটা কেমন হয়েছে সেটাও জানিও। আর সবাই ভালো থেকো। ওদের দুজনকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। বাই করছি সবাইকে, টাটা।